দিদি, আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে তাই করব, তোমাদের পায়ে পড়ি, আমাকে এমন করে ফেলে দিও না। জানিস তো বিন্দু, পতি হচ্ছে স্ত্রীলোকের গতিমুক্তির সব। কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না। আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরবো না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হলো। বড়জা তখন বললেন, মা গো, বাঁচলুম, মা কালী আমাদের বংশের মুখখানা রক্ষা করলেন। বর কেমন তা জানি নে, তোমাদের কাছে শুনলুম সকল বিষয়েই নাকি সে ভালো। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। দিদি, ও দিদি, আমার আবার বিয়ে করা কেন? আমি তখন তাকে অনেক বুঝিয়ে বললুম, ও বিন্দু, তুই ভয় করিস নে, শুনেছি তোর বর নাকি খুব ভালো। বিন্দু তখন বলল, বর যদি ভালোই হয় তবে আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসবার নামও করলে না। বর দিদি তাতে বড় খুশি হলেন। কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না আর থামতেই চায় না। সে তার কি কষ্ট সে শুধুমাত্র আমিই জানি। বিন্দুর জন্য আমি অনেক লড়াই করেছি সংসারে, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না। কিসের চড়েই বা বলবো? আমি যদি মারা যাই তোর কি দশা হবে? একে তো সে মেয়ে, তাতে কালো মেয়ে, কার ঘরে চলল ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো। ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে। বিন্দু আমায় বললে, দিদি, ও দিদি, বিয়ের আর 5 দিন বাকি আছে, এর মধ্যে আমার মরণ হবে নাকি? আমি তাকে ধমক দিলুম, কিন্তু অন্তর্যামী জানেন, যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি আরাম বোধ করতাম। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললে, দিদি, আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে তাই করব, তোমাদের পায়ে পড়ি, আমাকে এমন করে ফেলে দিও না। কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল, সেদিনও পড়ল। কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্রও আছে। দিদি তখন বললেন, জানিস তো বিন্দু, পতি হচ্ছে স্ত্রীলোকের গতিমুক্তির সব। কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না। আসল কথা হচ্ছে, কোনো দিকে কোনো রাস্তাই নেই। বিন্দুকে বিবাহ করিতেই হবে, তারপরে যা হয় তা হোক। আমি চেয়েছিলুম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয়, কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই, কেননা সেটা নাকি তাদের কৌলিক প্রথা। আমি তখন বুঝলুম, বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না। কাজেই চুপ করে যেতে হলো। কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না। দিদিকে জানাবার ইচ্ছা ছিল কিন্তু জানাইনি, কেননা তাহলে তিনি ভয়েই মরে যেতেন। আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলাম, বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি। দোহাই ধর্মের, সেই জন্য তোমরা তাকে ক্ষমা করো। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে, দিদি, আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে? আমি তখন তাকে বললুম, না বিন্দু, তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। এরপর 3 দিন কেটে গেল।
তোমাদের তালুকের প্রজা খাবার জন্য তোমাকে যে ভেড়া দিয়েছিল তাকে তোমার সেই চট রাগনি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলার কয়লা রাখবার ঘরের এক পাশে বাস করতে দিয়েছিলাম। সকালে উঠেই আমি তাকে নিজে গিয়ে দানা খাইয়ে আসতুম। তোমার চাকরদের প্রতি দুই একদিন নির্ভর করে দেখেছি, তাকে খাওয়ানো চেয়ে তাকে খাওয়ারই প্রতি তাদের বেশি ঝোঁক। সেই দিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। বিন্দুর স্বামী নাকি পাগল। কি বলছিস বিন্দু, সত্য বলছিস? এত বড় মিথ্যা কথা তোমার কাছে আমি বলতে পারি দিদি? তিনি পাগল। শ্বশুরের এই বিবাহতে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বে কাশী চলে গেছেন, শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন। সকল কথা শোনার পরই আমি সেই রাশ করা কয়লার ওপরে বসে পড়লুম। মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না বলে ও তো মেয়ে মানুষ বই তো নয়। ছেলে হোক না পাগল, সে তো পুরুষ বটে। বিন্দুর স্বামীকে হঠাৎই পাগল বলে বোঝা যায় না, কিন্তু একদিন সে এমনই উন্মাদ হয়ে উঠেছে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালো ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে ওঠে। বিন্দু দুপুর বেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল। হঠাৎই তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠানে ফেলে দিলে। কি জানি তার হঠাৎই মনে হয়েছে যে বিন্দু স্বয়ং রানী রাসমণি। বেহারাটা নিশ্চয় সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় খেতে দিয়েছে। এই তার রাগ। বিন্দু তো ভয়েই মরে গেল। তৃতীয় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে শুতে যেতে বলল, বিন্দুর প্রাণ শুকিয়ে গেল। শাশুড়িরও প্রচণ্ড রাগ। রাগলে নাকি জ্ঞান থাকে না, সেও পাগল, কিন্তু পুরো নয় বলেই আরো ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামী সেই রাত্রে ঠান্ডায় ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। স্বামী যখন ঘুমিয়েছেন অনেক রাত্রে, সে তখন কৌশলে পালিয়ে এসেছে। এর পরের বিস্তারিত অবশ্য লেখা দরকার নেই। ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগলো। আমি বললুম, এমন ফাঁকির বিয়েই নয়। বিন্দু, তুই যেমন ছিলি তেমনই আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা তখন বললে বিন্দু নাকি মিথ্যা কথা বলছে। আমিও তখন তোমাদের বললুম, ও কখনো মিথ্যে বলেনি। তোমরা বললে, কেমন করে জানলে? আমি বললুম, আমি নিশ্চয়ই জানি। তোমরা ভয় দেখালে। বিন্দুর শ্বশুর বাড়ির লোকে নাকি পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে। আমি তখন বললুম, ফাঁকে দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে, এ কথা কি আদালত শুনবে না? তোমরা বললে, তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি? কেন, আমাদের দায় কিসের? আমি তখন বললুম, আমি নিজের গয়না বেচে যা করতে পারি করব। তোমরা বললে, উকিল বাড়ি ছুটবে নাকি? এ কথার জবাব নেই। কপালে করাঘাত করতে পারি, তার চেয়ে বেশি আর কি করব? ওদিকে বিন্দুর শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে ভীষণ গোল বাঁধিয়েছে। সে বলছে সে থানায় খবর দেবে। আমার যে কি শক্তি আছে বা কি জোর আছে তা জানি না, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের তাড়াই আবার সেই কসাইয়ের হাতে ফিরিয়ে দিতেই হবে, এ কথা কোনো মতেই আমার মন মানতে পারল না। আমি এক প্রকার স্পর্ধা করেই বললুম, তা দিক থানায় খবর। এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালা বন্ধ করে বসে থাকি।
কিন্তু খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। সে বুঝেছে এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে যে ভীষণ বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়ালো। তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না। মন্দ স্বামী দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়, বরং তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ। আমার বড় যা বললেন, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করব? তা পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। কুষ্ঠ রোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়েছে। সতী সাধ্যে সেই দৃষ্টান্ত তোমাদের মনে যাচ্ছিল। জগতের মধ্যে এই অধমতম পুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটুকুও সংকোচ বোধ হয়নি। সেজন্যই মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ। তোমাদের মাথা হেট হয়নি। বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়া গিয়ে মেয়ে, তার উপরে তোমাদের ঘরে পড়েছি। ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন? তোমাদের এইসব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলুম না। আমি নিশ্চয়ই বুঝেছিলাম মরে গেলেও বিন্দু আর এ ঘরে আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন পর্যন্ত আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত আমি ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল। তোমরা তো জানোই ওর যত রকম ভলেন্টিয়ারি করা কাজ, প্লেগের পাড়ার ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এতে তার এতই উৎসাহ যে এফএ পরীক্ষায় ফেল করেও সে দমে যায়নি। তাকে আমি ডেকে পাঠালুম, বললুম বিন্দুর খবর যাতে আমি পাই তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, লিখলেও আমি পাবো না। কিন্তু এই রকম কাজের চেয়ে যদি আমি তাকে বলতুম বিন্দুকে ডাকাতি করে আনতে হবে কিংবা তার পাগল স্বামীর মাথা ভেঙে দিতে হবে, তাহলে বেশি খুশি হতো। শরতের সঙ্গে আলোচনা করছি, এমন সময় তুমি ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ? আমি তখন বললুম, সেই চার সব গোড়াই বাঁধিয়েছিল, তোমাদের ঘরে এসেছিল, কিন্তু সে তো তোমাদেরই কীর্তি। তুমি তখন আমাকে জিজ্ঞাসা করলে বিন্দুকে আবার এনে কোথায় লুকিয়ে রেখেছ। আমি তখন বললুম, বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই তাকে এনে লুকিয়ে রাখত, কিন্তু সে তো আসবে না, তোমাদের ভয় নেই। কিন্তু শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরো বেড়ে উঠল। আমি জানতুম শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে, এ তোমরা পছন্দ করো না। তোমাদের ভয় ছিল ওর উপরে তো পুলিশের দৃষ্টি আছে, কোন দিন ও রাজনৈতিক মামলায় পড়বে তখন তোমাদের বাড়ির সূত্র ছড়িয়ে পড়বে। সেজন্যই আমি ওকে ভাইফোঁটা পর্যন্ত লোকের হাতে পাঠিয়ে দিতাম, ঘরে রাখতুম না। তোমাদের কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধিল। হতভাগিনীর সে অসহ্য কষ্টটা আমি বুঝলুম, কিন্তু আমার তো কিছুই করবার রাস্তা ছিল না। শরৎ খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বলল, বিন্দু তার খুড়তো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছে। তবে এর জন্য তাদের যা খেসারত ও গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ছাঁচ এখনো তাদের মন থেকে মরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি তোমাদের বললুম আমিও যাব,
আমার হঠাৎই এমন ধর্মী মন হয়েছে দেখে তোমরা এতই খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না। এ কথাও মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোনোদিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে ফেলব। কাজী আমাকে নিয়ে তো তোমাদের ভীষণ ল্যাঠা। বুধবারে আমার যাবার দিন, রবিবারের সমস্ত কিছু ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করেই হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতেই হবে। শরতের মুখখানা তখন প্রফুল্ল হয়ে উঠল। সে বলল, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হবে। সেই দিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো আমার কাছে। তার মুখখানা দেখেই আমার বুক দমকে গেল। আমি ওকে বললুম, কি রে শরৎ, বুঝি সুবিধা হলো না? সে বলল, না। আমি তখন বললুম, রাজি করাতে পারলি নে? সে তখন বলল, আর তার দরকারও নেই। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাই ফোটার সঙ্গে ভাব করে নিয়েছিল তার কাছে খবর পেলুম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করে দিয়েছে। যাক, শান্তি হলো। তখন দেশ সদ্য লোক চটে গেল। তারা বলতে লাগলো, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা নাকি একটা ফ্যাশন হয়েছে। তোমরাও বললে এ সমস্ত নাটক করা। হ্যাঁ, তা হবে, কিন্তু নাটকে তামাশা কেবল বাড়ির বাঙালি মেয়েদের শাড়ির ওপরে দিয়ে হয় কেন? আর বাঙালি বীর পুরুষদের কোচার ওপর দিয়ে হয় না কেন, সেটাও তো ভেবে দেখা দরকার। বিন্দিটার এমন পোড়া কপাল বটে, যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পাইনি। মরবার বেলাও যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনের মরবে, তাতে দেশের পুরুষেরা খুশি হয়ে হাততালি দেবে, তাও তার ঘটে এলো না। মরেও লোকেদের চটিয়ে দিলে। এই বুঝি মেয়ে মানুষের ধর্ম। দিদি তখন লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে কাঁদলেন। সে কান্নার মধ্যে একটা শান্তি ছিল, সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবু রক্ষা হয়েছে। মরেছে বই তো না, বেঁচে থাকলে কি হতো না হতো। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে আমি মন্দ বলতে পারি। কাজেই তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাই না। আমার এই চিঠি সেজন্য নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি যে ও মেয়ে বটে, কিন্তু ভগবান তো তাকে ত্যাগ করেননি। ওর ওপরে তোমাদের যত চোরই থাক না কেন, সে চোরের অন্ত আছে। তোমরাই যে আপন ইচ্ছা মতো আপন দস্তর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলে চেপে রেখে দেবে। তোমাদের পা এত লম্বা নয়, মৃত্যু তোমাদের চেয়ে বড় নয়। এ কথা তোমরা জানতে না? সেই মৃত্যুর মধ্যে সেই মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয়, কেবল খুড়তো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধিল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ,
তাই সবচেয়ে কঠিন কেন? তোমাদের মেজ বইয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় করি নে। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকার আমাকে ঢেকে রেখে দিয়েছিল। ক্ষণকালের জন্য বিন্দু সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণকে আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এবার মরেছে মেজো বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমার মতনই মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মারতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল। প্রভু, তাতে তার যা হবার হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম। ইতি তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল। এখানেই শেষ করছি আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।